আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প শরানন রবীন্দ্র মূর্তির কাটা। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই গল্পটি শোনার সুবিধার্থে আমরা গল্পটিকে মোট 2টি পর্বে ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প শরানন রবীন্দ্র মূর্তির কাটা। আজকে শুনবেন গল্পটির প্রথম পর্ব। আপনারা হয়তো আমাকে চেনেন না, তাই প্রথমে নিজের পরিচয়টা দেই। আমার নাম কৌশিক মিত্র। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিই পাশ করেছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং পেশাটা আমার পোষালো না। আমরা স্বামী স্ত্রীতে মিলে খুলে বসেছিলাম একটা পেশাদারি গোয়েন্দা সংস্থা, সুকৌশলী। আমাদের অফিস আর আস্তানা হচ্ছে নিউ আলিপুর, বাসু মামার বাড়ির একতলার একটা অংশে। আমরা একসঙ্গেই থাকি, এক হেসেলে রান্না হয়। বাসু মামার পুরো নাম PK বাসু, বার অ্যাট ল, কলকাতা হাইকোর্টের নামকরা ক্রিমিনাল সাইড ব্যারিস্টার। তবে আদালতের চৌহদ্দির মধ্যেই তিনি তার কর্তব্য শেষ করেন না। নির্দোষ আসামিকে খালাস করানোতেই তার কাজ শেষ হয় না। আসল অপরাধীকে চিহ্নিত না করা পর্যন্ত যেন তার শান্তি নেই। আমরা স্বামী স্ত্রীতে তাকে গোয়েন্দা কাজে সাহায্য করি। মামুর বয়স প্রায় 80 ছুঁই ছুঁই, ফলে গোয়েন্দা হিসেবে ছোটাছুটির কাজগুলো আমাদেরই করতে হয়। সেদিন ছিল রবিবার। দুপুরে আহারের নিমন্ত্রণ ছিল নিখিল দাস আর তার স্ত্রী কাকলির। ওরা দুজনেই বাসু মামুর প্রিয় পাত্র। নিখিল আমারই বয়সী, তবে ক্যালকাটা পুলিশে অনেকটা উপরে উঠে গেছে ওর কর্মদক্ষতার গুণে। এখন সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। বাইরের ঘরে বসে আমরা গল্পগুজব করছি। ভিতরে আমার স্ত্রী সুজাতা আর কাজের মেয়ে ফুটকি রান্নাবান্নায় ব্যস্ত। কথা প্রসঙ্গে নিখিল বলল, কাল একটা মিস্টিরিয়াস ব্যাপার হয়েছে স্যার। আমি যে বাড়ির দোতলায় ভাড়া থাকি তার একতলায় বাস করেন মিস্টার ভান্ডারী। উত্তরপ্রদেশের মানুষ, ব্যবসায়ী। নিউ মার্কেটে ওর একটা কিউরিও শপ আছে, নানান প্রেজেন্টেশনের জিনিস দিয়ে ঠাসা। ওর একজন সহকারী আছে, সে গিয়ে সকালে দোকান খোলে। ভান্ডারী যান বিকেলের দিকে। কাল সন্ধ্যায় ওর একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। রাত তখন 8:45। দোকান বন্ধ করছেন। অনেক দোকানে বন্ধ হয়ে গেছে। হঠাৎ একটি খদ্দের এলেন, একাই, বয়স 40-42। এসেই জানতে চাইলেন, রবীন্দ্রনাথের কোনো প্লাস্টার অফ প্যারিসের মূর্তি আছে? শুধু বাস্ট, এই 7-8 ইঞ্চি খাড়াই। ভান্ডারী বসেছিলেন দোকানের ভিতরে, ক্যাশ কাউন্টারে। ওর সহকারী বললে, আছে, দাঁড়ান দেখাই। গ্লাস কেস থেকে ওই রকম একটা মূর্তি বার করে টেবিলে রাখল। ভদ্রলোক জানতে চাইলেন, কত দাম এটার? 45 টাকা। উনি পকেট থেকে মানিব্যাগ বার করতে করতে বললেন, এই মূর্তির জোড়া আছে? জোড়া? না, জোড়া নেই। এই মাপের 3টে এসেছিল, 2টো বিক্রি হয়ে গেছে, এই একটাই পড়ে আছে। এর চেয়ে ছোট মাপের আছে, দেখাবো? না, ছোট বড় হলে চলবে না, জোড়া চাই। ওরা দু বোনই পিঠে পিঠি, দুজনেই রবীন্দ্রসঙ্গীত শিখছে। ছোট বড় নিয়ে গেলে বাড়িতে অশান্তি হবে। ভান্ডারী এই সময় পিছন থেকে বলে ওঠেন, কেন স্যার, ওরা তো 2 যমজ বোন নয়। যে বড় সে বড়টা নেবে, যে ছোট। ভদ্রলোক সে কথায় কর্ণপাত না করে সেলসম্যানকে জিজ্ঞেস করেন, সেম সাইজের আর 2টো কবে বিক্রি হয়েছে? ভান্ডারী বললেন, মাস 6 আগে। 2টোই ডাক্তার দাশগুপ্ত কিনে নিয়ে গেছেন। তার অবশ্য যমজ মেয়ে নেই। তাহলে তিনি জোড়া কিনলেন কেন? তা বলতে পারবো না,
বড় লোকের গ্যাল আর কি। শুনেছি একটা ওর চেম্বারে রাখা আছে একটা বাড়িতে। ডক্টর দাশগুপ্ত মানে আমাদের গড়িয়াহাটার অমল দাশগুপ্ত, আই আই স্পেশালিস্ট? আগে না, যোধপুর পার্কের PN দাশগুপ্ত, কার্ডিওলজিস্ট। কিন্তু তিনি আপনাকে সেকেন্ড হ্যান্ডে মূর্তি দুটোর কোনো একটা বেচবেন বলে মনে হয় না। আপনার যদি দরকার থাকে অর্ডার দিয়ে যান, 3-7 ভিতর ঘূর্ণি থেকে আনিয়ে দেব। ঘূর্ণি? ঘূর্ণি কোথায়? নদিয়া কৃষ্ণনগরে। অরিজিনাল মূর্তিটা বিখ্যাত মৃৎশিল্পী কার্তিক পালের গড়া, ওই যার তৈরি রবীন্দ্রনাথের বিরাট মূর্তি আছে রবীন্দ্র সদনে। 3-7 পরে হলে চলবে আপনার? না থাক। 45 টাকা দাম মিটিয়ে ভদ্রলোকের মূর্তিটি বগলে করে চলে গেলেন। 45 টাকা দাম মিটিয়ে ভদ্রলোক মূর্তিটি বগলে করে চলে গেলেন। মামু গল্পটা আদ্যপান্ত শুনে বললেন, এর মধ্যে মিস্টেরিয়াস কি দেখলে? না স্যার, রহস্যটা এর পরবর্তী পর্যায়ে। সারাদিনের হিসেবপত্র মিটিয়ে রাত 10টা নাগাদ যখন ভান্ডারী বাড়ি ফিরে আসছেন, তখন ওর গাড়িটা পার্ক করা ছিল লিন্ডসি স্ট্রিটের একটা পরিচিত লোকের গ্যারেজে। রোজই তাই থাকে। গাড়িটা বার করতে গিয়ে রাস্তার উপর সাদা মতো কি যেন পড়ে আছে দেখলেন। ভান্ডারী কৌতূহলী হয়ে তুলে দেখলেন রবীন্দ্রনাথের সেই প্লাস্টারের মূর্তিটা। আমি বলি, হয়তো ভদ্রলোকের হাত ফসকে পড়ে গেছে। নিখিল বলে, না, পথ চলতি মানুষের হাত থেকে, মানে মিটার খানেকের উচ্চতা থেকে ওইরকম একটা মূর্তি ফুটপাতে পড়ে গেলে তা 2-3-4 টুকরো হতে পারে। এক্ষেত্রে তা হয়নি, 50-60 টুকরো হয়েছে। কে যেন মূর্তিটাকে গুঁড়ো করেছে। পাড়া তখন শুনশান হয়ে এসেছে, অন্তত ওই গলিটায়। মামু বললেন, ইয়েস, গল্পটা এতক্ষণে রহস্য ঘন হয়ে উঠেছে বটে। আমি বললাম, কিন্তু রহস্যটার দাম মাত্র 45 টাকা মামু। মামু বললেন, তাতে কি, ছাইয়ের দাম তো আরও কম। ছাই? কোন ছাই? কথায় বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো। আমি টপ করে পাদপূরণ করি, হ্যাঁ হ্যাঁ জানি জানি, হারানো রতন অথবা অ্যাটম বোম বানানোর গোপন ফর্মুলা। নিখিল হাসতে থাকে। মামু পকেট থেকে পাইপ বার করেন। ঠিক তখনই মামি এসে পড়েন ভিতর থেকে। বলেন, এখন আর পাইপ ধরিও না, ওরা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। ঘটনাটা মিস্টেরিয়াস, অস্বীকার করব না, কিন্তু মামু যতই বিরুদ্ধ যুক্তি দেখান না কেন, এটা সামান্য ব্যাপার। 45 টাকার একটি মামুলি প্লাস্টারের মূর্তি। কিন্তু ব্যাপারটা আবার সিরিয়াস হয়ে উঠল পরদিন সোমবার বিকালে। নিখিল টেলিফোন করে মামুকে জানালো, স্যার, কাল সকালে যে মিস্টেরিয়াস ঘটনার কথা বলেছিলাম, 24 ঘন্টা যেতে না যেতেই তা মিস্টেরিয়াসার থেকে মিস্টেরিয়াসার হয়ে উঠেছে। মামু বললেন, কি ব্যাপার, হঠাৎ তুমি লুইস ক্যারলের কিউরিওসার থেকে কিউরিওসারের মতো ব্যাকরণ বহির্ভূত শব্দ প্রয়োগ করছো কেন? কি ঘটেছে? নিখিল টেলিফোনেই ব্যাপারটা বিস্তারিতভাবে জানালো। গতকাল গভীর রাতে যোধপুর পার্কে ডক্টর দাশগুপ্তের বাড়িতে একজন চোর ঢুকেছিল। উনি দোতলায় থাকেন। ওর একতলার বৈঠকখানা ঘরে খুটখাট শব্দ হওয়ায় ওর ঘুম ভেঙে যায়। রাত তখন 2টো। উনি উঠে সুইচ জ্বালেন, বাতি জ্বলে না। তখন নাকি লোডশেডিং চলছিল। খুঁজে পেতে একটা টর্চ নিয়ে বৈঠকখানায় নেমে আসেন। দেখেন কে বা কারা জানলার কাচ ভেঙে ছিটকিনি খুলে ইতিপূর্বেই ওর ঘরে ঢুকেছিল। ঘরে জিনিসপত্র তছনছ হয়ে আছে। আলো জ্বলার পর উনি ভালো করে খুঁজে দেখেন, না, কিছুই চুরি যায়নি। টিভি, রিমোট কন্ট্রোল, টেবিল ক্লক, পিতলের বড় ফুলদানি সবই ঠিক ঠিক জায়গায় আছে। ওর সেক্রেটারিয়েট টেবিলের খোলা ড্রয়ারে টাইটান হাতঘড়ি এবং টাকা পয়সাও কিছু খোয়া যায়নি। শুধুমাত্র টেবিলের ওপর থেকে একটি রবীন্দ্রনাথের মূর্তি অপসারিত হয়েছে। ডক্টর দাশগুপ্ত এ ঘটনার মাথামুন্ডু কিছুই বুঝতে পারেন না। রহস্যটা আরও ঘনীভূত হয়ে গেল যখন উনি বেলা 8টার সময় ওর চেম্বারে যাবার জন্য গাড়ি বার করতে গেলেন। আশ্চর্য, গ্যারেজের সামনে পড়ে আছে ওর সেই মূর্তিটা, টুকরো টুকরো অবস্থায়। একই কাণ্ড।
ডক্টর দাশগুপ্ত রবীন্দ্র ভক্ত। রবীন্দ্র রচনাবলী ওর আলমারিতে সাজানো, অবসর পেলেই তা পড়েন। রবীন্দ্রসঙ্গীতও উনি খুব ভালোবাসেন। কণিকা, সুচিত্রা, জর্জদার অনেক ক্যাসেট আছে ওর সংকলনে। রোজই কাজের ফাঁকে উনি কানে ইয়ারফোন লাগিয়ে রবীন্দ্রসঙ্গীত শোনেন। নিউ মার্কেটের একটি দোকান থেকে একজোড়া সাদা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি কিনে এনেছিলেন। একটা আছে ওর চেম্বারে রাসবিহারী অ্যাভিনিউতে, একটা ছিল বাড়ির বৈঠকখানায়। কে এভাবে একটা চুরি করলো, আর করলই যদি তাহলে সেটাকে এভাবে ভেঙে টুকরো টুকরো করলো কেন? ভারাক্রান্ত মন নিয়ে উনি চলে গেলেন হাসপাতালে। সেখানে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত উনি কার্ডিওলজি বিভাগে আউটডোর রোগী দেখেন। সে কাজ সেরে 12টা নাগাদ চলে আসেন রাসবিহারীর চেম্বারে। এখানে তিনি বেলা 2টো পর্যন্ত রোগী দেখেন, কখনো কখনো 3টেও বেজে যায়। সেদিন চেম্বারে গিয়ে শোনেন গতকাল শেষ রাত্রে ওর চেম্বারে নাকি চোর ঢুকেছিল। দারোয়ান তাকে ধরতে পারেনি, তবে তাড়া করায় লোকটা বিশেষ কিছু নিতেও পারেনি। মোটর সাইকেলে চেপে পালিয়ে যায়। ওর কিছু দামি যন্ত্রপাতি ছিল সে ঘরে। দারোয়ান বলল, नहीं साहब, मैंने सोच समझ के देखा, वो बदमाश कुछ चुराने नहीं सका। ডাক্তারবাবু বলেন, लेकिन मेज पर रविंद्रनाथ जी की जो स्टैचू था। দারোয়ান অবাক বিস্ময়ে দেখতে পায় কথাটা সত্যি। টেবিলের ওপর সেই সাদা মূর্তিটা নেই। অনেক খোঁজ খবর করা হলো, না, সে বস্তুটা বেমালুম নাপাত্তা। ডাক্তার সাহেবের সঙ্গে নিখিল দাসের আলাপ ছিল। দুটি ঘটনাস্থল, অর্থাৎ ওর বাড়ি ও চেম্বার, দুটি ভিন্ন ভিন্ন থানার এখতিয়ারে। তাই উনি দুটি থানায় পৃথক পৃথকভাবে ফোন না করে এই রহস্যময় ঘটনার কথাটা জানিয়েছেন লালবাজারে, খোদ দাস সাহেবকে। মাম্মু বললেন, ঘটনাটা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে হে। একটা লোক এভাবে ক্রমাগত রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ব্যাপারে মরিয়া হয়ে উঠছে কেন? রবীন্দ্রনাথ ছিলেন অজাতশত্রু। প্রথম জীবনে হয়তো তার কিছু শত্রু ছিল, যারা ওকে পায়রা কবি বলে ব্যঙ্গ করেছিল। পরবর্তীকালেও কোনো কোনো রাজনীতি ব্যবসায়ী ওকে বুর্জোয়া কবি বলে অসম্মান করেছে, কিন্তু তাদের কোনো চেলা চামুন্ডা এ কাজ করবে না। তোমরা এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছ? নিখিল বলে, দেখুন স্যার, সারা দেশে রবীন্দ্রনাথের অসংখ্য মূর্তি আছে। আমরা কি করে পাগলাটাকে ঠেকাবো বলুন? তবে লোকটা এবার হয়তো রবীন্দ্র সদনের ওই বিরাট মূর্তিটাকে আক্রমণ করতে পারে, তাই আমরা সেখানে পাহারা বসিয়েছি। মামু বলেন, বেশ করেছ, কিন্তু লোকটা তো শুধু একটা বিশেষ মাপের মিনিয়েচার মূর্তিই ভাঙছে। মিস্টার ভান্ডারির সেলসম্যান যখন অন্য সাইজের মূর্তি দেখাবার প্রস্তাব করল, তখন সে তো রাজি হয়নি। তা ঠিক। আপনি কি পরামর্শ দেন? আমি কি পরামর্শ দেব? এটা আইনের এখতিয়ারে এসেছে বটে, কিন্তু আদালতের এখতিয়ারে তো এখনো আসেনি। তুমি বরং সুকৌশলীর সঙ্গে পরামর্শ করো। এরপর নিখিল আমাকে ফোন করে। আদ্যপান্ত শুনে আমি বলি, তোমরা কি সুকৌশলীকে অফিসিয়ালি এঙ্গেজ করছো? তাই করছি কৌশিক। তোমাদের বিল এবং এক্সপেন্সেস আমরা মেটাবো। ক্যালকাটা পুলিশ? না কৌশিক, সমস্ত খরচ ডক্টর দাশগুপ্তের। তিনি রবীন্দ্রনাথের বিরুদ্ধে বর্বরতার প্রতিশোধ নিতে চান। সামান্য খরচ করলে তিনি আর একজোড়া মূর্তি ক্রয় করতে পারেন, কিন্তু তাতে তিনি তৃপ্ত নন। তার হেফাজতে থাকা রবীন্দ্র মূর্তি দুটিকে যে লোকটা এভাবে ভেঙেছে, তাকে শাস্তি দিতে ডক্টর দাশগুপ্ত বদ্ধপরিকর। বস্তুত তিনিই আমার মারফতে তোমাদের এঙ্গেজ করছেন। তুমি যদি চাও তো তিনি নিজেই গিয়ে কথা বলবেন তোমাদের অফিসে। আমি বলি, না, তিনি ব্যস্ত ডাক্তার মানুষ। এসব ফর্মালিটিতে যে সময়টা তার নষ্ট হবে, হয়তো সেই সময়টা অন্যত্র ব্যয় করলে একটা মুমূর্ষ হার্ট পেশেন্ট প্রাণে বেঁচে যাবে। তার টেলিফোন নাম্বারটা দাও, বাড়ির ও চেম্বারের। আমি পার্সোনালি তার সঙ্গে যোগাযোগ করব। আমি আর সুজাতা টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে প্রথমে দেখা করলাম ডক্টর দাশগুপ্তের সঙ্গে। তিনি বললেন, দেখুন মিস্টার মিত্র, একদিক থেকে ব্যাপারটা সামান্য। রবীন্দ্রনাথের বিশ্বব্যাপী আকাশচুম্বী মহিমা এতে কিছুই ক্ষুণ্ণ হচ্ছে না, কিন্তু এটা ব্যক্তিগতভাবে আমার আত্মমর্যাদায় ঘা দিচ্ছে। আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই, কিন্তু আমার হেফাজতে থাকা গুরুদেবের মূর্তি দুটি এভাবে নষ্ট হওয়াতে
আমি নিজেকে অপমানিত বোধ করছি। আমি বলি, দেখুন ডক্টর দাশগুপ্ত, আমরা কোনো কিছু কুলকিনারা করতে পারিনি। বদমাইশটাকে যে ধরতে পারবো এমন কোনো গ্যারান্টিও আমরা দিতে পারছি না। তবে আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। এখন বলুন, আমরা কত দূর খরচ করতে পারি? আপাতত আপনাদের খরচপাতি হিসেবে 5,000 টাকা। সম্মান দক্ষিণাটা আপনারাই ধার্য করবেন আপনাদের সাফল্যের বিচারে। ডাক্তার দাশগুপ্ত একটি খামে 5,000 টাকা আমাদের হস্তান্তর করলেন। গাড়িতে করে ওর চেম্বার ও বৈঠকখানা দেখালেন, যেখানে জিনিস দুটি চুরি হয়েছে। বিশেষ কিছুই বোঝা গেল না। চূর্ণ হওয়া মূর্তিটি দেখলাম, তাতেও কোনো সূত্র নেই। এরপর বিকেলের দিকে নিউ মার্কেটে ভান্ডারী সাহেবের দোকানে হানা দিলাম। তিনিও নতুন কোনো সূত্রের সন্ধান দিতে পারলেন না। তার সঙ্গে ওই অচেনা খদ্দেরের যেসব কথাবার্তা হয়েছিল তাও দ্বিতীয়বার শুনলাম। তাকে জিজ্ঞাসা করলাম সেই লোকটির আকৃতি সম্বন্ধে। উনি যা বললেন তা সংক্ষেপে এই রকম। ভদ্রলোকের বয়স 40-এর কাছাকাছি। পরনে ছিল জিন্সের প্যান্ট ও বাদামি হাফ শার্ট। চোখে একটা কালো চশমা, গোঁফদাড়ি দুইই আছে। হাতে একটা কালো ব্যাগ। আমি জানতে চাই, রাত 9টার সময় তিনি চোখে কালো গগলস পরে ঘুরছিলেন কেন? কি মনে হলো আপনার? লোকটা কি আত্মগোপন করতে চাইছিল? ছদ্মবেশে এসেছিল? ভদ্রলোক একটু ভেবে নিয়ে বললেন, তখন তা আমার মনে হয়নি। এখন আপনি বলাতে মনে হচ্ছে ওর গোঁফদাড়িও নকল। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে নকল গোঁফদাড়ি লাগিয়ে এসেছিল, যাতে তার আসল চেহারাটা আমি দেখতে না পাই। লোকটা বেটে না লম্বা, ফর্সা না কালো? মাঝারি হাইট, 5-6-7 হবে, রং কালো। রাতে ফিরে এসে সব তথ্য বাসু মামুকে জানালাম। পারলে হয়তো তিনিই আন্দাজ করতে পারবেন কেন লোকটা এমন অদ্ভুত আচরণ করছে। মামু বললেন, এক জাতের লোক আছে, তাদের বলে মনোম্যানিয়াক। ফরাসি ভাষায় রোগটার নাম আইডি ফিক্সি। তাদের কোনো একটি বিষয়ে আইডি ফিক্সি থাকে। কেউ হয়তো বিড়াল সহ্য করতে পারে না, দেখলেই মারতে যায়। কেউ হয়তো শিবলিঙ্গ সহ্য করতে পারে না, দেখলেই ভাঙার জন্যে তার হাত নিষ্পিস করে। আবার কেউ বা ছোট ছেলে মেয়ে দেখলেই ব্যাকুল হয়ে ওঠে, গলা টিপে মারতে ইচ্ছে করে। কিন্তু এটা সে জাতীয় ফিক্সেশন নয়। আমার স্ত্রী জিজ্ঞেস করে, লোকটা ক্লিপ্টোম্যানিয়াক নয় তো? না না, ক্লিপ্টোম্যানিয়া একটা মনের অসুখ, চৌর্য প্রবণতা। ওই অসুখে যারা ভোগে তারা কি চুরি করছে তার বাছ বিচার করে না। চোরাই মালটা দামি সোনার গহনা, ঘড়ি, আংটি, বই বা সামান্য প্লাস্টিকের চিরুনি, যা খুশি হতে পারে। জিনিসটার প্রতি রোগীর বস্তুত কোনো সত্যিকারের লোভ নেই। চুরি করাতেই তার অবচেতন মন খুশি। ফাঁকা ঘর, কেউ তাকে লক্ষ্য করছে না, ব্যাস ও কিছু একটা হাতিয়ে নেয়। সাময়িক লোভে জিনিসটা নিয়ে পালায়। পরে যখন বোঝে যে সে চুরি করেছে, তখন আফসোস করে। আমি বললাম, এই লোকটা হয়তো পরে অনুতপ্ত হয়েছে বলে মূর্তিটা দুবার টুকরো টুকরো করেছে। না কৌশিক, ক্রিপ্টোম্যানিয়ার রোগী কখনো একই জাতের জিনিস খুঁজে খুঁজে চুরি করতে যায় না। সে ছদ্মবেশ পরে আসে না। আর দেখো, প্রথমবার তো সে চুরি করেনি, নগদ 45 টাকা খরচ করে মূর্তিটা কিনে চুরমার করেছে। তাহলে এটা কি কেস? মামু বললেন, আমি জানি না কৌশিক, আমাদের হাতে যথেষ্ট তথ্য নেই এখনো। লেটস ওয়েট অ্যান্ড সি লোকটা আরও কিছু অপকর্ম করে কিনা। আপনার কি ধারণা এটা সাইকোলজিক্যাল কেস? মানে লোকটা কি শিয়ানা পাগল? আগেই তো বলেছি, আমি জানি না। আমাদের এখন অপেক্ষায় থাকতে হবে। দাবার ছকে গুটিগুলো আর 2-4 চাল এগিয়ে যাক। বেশি দিন অপেক্ষা করতে হলো না। পরদিনই সকালে আমরা সবাই প্রাতরাশ খেতে বসেছি ডাইনিং টেবিলে। মামু, মামিমা আর আমি সস্ত্রীক। সকন্যা বিশে আমাদের কাজের লোক রান্নাঘর থেকে গরমাগরম পরোটা সরবরাহ করছে। এমন সময় বেজে উঠল টেলিফোনটা। বিশে মোবাইল ফোনটা বাড়িয়ে ধরে মামুকে বলল, আপনার
মামু ফোনটার শ্রবণ প্রান্তে কিছু শুনে নিয়ে বললেন, ঠিক আছে নিখিল, তুমি কখন বের হচ্ছ? না, আমাদের পিক আপ করতে হবে না, ঠিকানাটা বলো, আমরা নিজেরাই চলে যাচ্ছি। সুজাতা একটা নোট বই আর ডট পেন বাগিয়ে ধরে। মামু গ্রহণ করেন না, বলেন, হ্যাঁ, 5 নম্বর ট্যাঙ্কের অবস্থানটা আমি জানি, ওখানেই যেন তোমার লোক অপেক্ষা করে, আমাদের নম্বর তো জানোই। ওকে, ইন হাফ অ্যান আওয়ার। টেলিফোনটা অফ করে দিতেই বলি, আধ ঘন্টায় তৈরি হয়ে সল্ট লেকে পৌঁছানো যাবে? মামু প্রতিপ্রশ্ন করল, কি করে বুঝলে রাদেভুটা সল্ট লেক? ইনটিউশন। ইউ আর কারেক্ট, উঠে পড়ো, দেরি করা চলবে না। তারপর মামির দিকে ফিরে বলেন, সরি রানু, আজ একসঙ্গে ব্রেকফাস্ট খাওয়ার আনন্দটা উপভোগ করা বরাতে নেই। মামি বলেন, ব্রেকফাস্টে তো ব্রেক পড়ল, লাঞ্চ কি দুজনে বাড়িতে ফিরে এসে খাবে? এখনই কি করে বলি? এইমাত্র শুনলাম সল্ট লেকে 5 নম্বর ট্যাঙ্কের কাছে একটা লোক খুন হয়েছে। সে লোকটা পুরুষ কি স্ত্রী, বুড়ো কি বাচ্চা তাও জানি না। এক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে, সময় মতো বাড়ির কথা মনে পড়লে বাড়িতে একটা ফোন করে দিও। লাঞ্চ না হোক, ডিনারটা একসঙ্গে বসে খাবে কিনা। 5 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি দাঁড়িয়ে ছিল একটা পুলিশ জিপ। আমাদের ফিয়াট গাড়িটা তার পিছনে পার্ক করলাম। গাড়ি থেকে নেমে এলো একজন ইন্সপেক্টর। মামুকে নমস্কার করে বললে, আপনি আমাকে চেনেন না স্যার, আমার নাম কাশেম চৌধুরী, নর্থ বেঙ্গল থেকে কিছুদিন আগে ক্যালকাটা পুলিশের হোমিসাইডে বদলি হয়ে এসেছি। আসুন আপনারা আমার গাড়ির পিছন পিছন, কাছেই ঘটনাস্থল। 2-3টে বাঘ ঘুরে অকুস্থলে উপনীত হওয়া গেল। একতলা একটা বাড়ি, আন্ডার কনস্ট্রাকশন। দোতলার ছাদ থেকে আরসি কলমে ছড়গুলো ভয়ে জড়াজড়ি হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। একপাশে একটা কংক্রিট মিক্সার, ইট বালি পাথরকুচির স্তূপ। বাড়ির সামনে একটা জটলা, একখানা অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে। কনস্টেবল কৌতূহলী প্রতিবেশীদের দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে। আমাদের দুখানি গাড়ি এসে দাঁড়াতেই ভিতর থেকে এগিয়ে এলো নিখিল। আমাদের দুজনকে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো। গৃহস্বামী অরূপ বসু আপ্যায়ন করতে এগিয়ে এলেন। বাসু বললেন, এবার বলো নিখিল। নিখিল রাজি হলো না, বলে, অরূপবাবুর মুখ থেকে সরাসরি শুনুন বরং। গৃহস্বামী বললেন, তার আগে বলুন স্যার, চা খাবেন না কফি? মামু বিরক্ত হয়ে বললেন, ওসব ফর্মালিটির এখন সময় নয়, এছাড়া আমরা ব্রেকফাস্ট করে এসেছি। আপনি নিশ্চয়ই পুলিশকে এতক্ষণে একটা জবানবন্দি দিয়েছেন, সেটা পরে দেখব। আপাতত আপনি বলুন, কে খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, আপনি প্রথম কখন জানতে পারলেন? অরূপ বসলেন একটা সোফায়, বললেন, কে খুন হয়েছে জানি না, বেগানা লোকটা মরে পড়েছিল আমার বাড়ির দোরগোড়ায়, আর আমি প্রথম তাকে দেখি রাত 3:30। এবার একটু বিস্তারিত করে বলুন। অরূপবাবু যা বললেন তা এই রকম। এই বাড়িটার একতলা মোটামুটি বাসোপযোগী হয়েছে। উনি সপরিবার, মানে স্বামী স্ত্রী ও একটি বাচ্চা, এই একতলাতেই থাকেন। দোতলায় কাজ হচ্ছে, উনিই মালিক। একটি সওদাগরি অফিসে কাজ করেন। একতলাটা 3 কামরার। পিছনের দক্ষিণ দিকের ঘরটা শয়নকক্ষ। প্রতিদিনের মতো কাল রাত্রেও ওরা সে ঘরেই শুয়েছিলেন। রাত 3টে নাগাদ একটা খুটখাট শব্দে ওর ঘুম ভেঙে যায়। ওর মনে হয় শব্দটা বাইরের ঘর থেকে আসছে। বাইরের ঘরে দামি কিছু নেই, তবে পাশেই সিঁড়িঘরের নিচে থাক দিয়ে রাখা আছে সিমেন্টের ব্যাগ। তিনি উঠে পড়েন, বাতিটা জ্বালেন। সঙ্গে সঙ্গে বাইরের ঘরে ধূপধাপ শব্দ শুরু হলো। ঘর থেকে বার হতে গিয়ে দেখেন ওর শয়নকক্ষের বাইরের দিকে হুড়কোটা কেউ আটকে দিয়েছে, অর্থাৎ চোর চুরি করার আগে গৃহস্বামীকে গৃহবন্দী করে ফেলেছে। অরূপবাবু 4 সেন্টিমিটার ব্যাসের হাতখানেক লম্বা একটা জলের গ্যালভানাইজিং পাইপ, যেটা থাক দেওয়া মালপত্রের মধ্যে ঘরেই ছিল, তুলে নিলেন। অ্যাটাচড বাথরুমের মেথর খাটা দরজাটা দিয়ে বাড়ির বাইরে বার হয়ে আসেন। ঠিক তখনই একটা ফায়ারিংয়ের শব্দ হয়, পিস্তল অথবা রিভলভারের। উনি থমকে যান, কারণ উনি নিরস্ত্র।
গ্যালভানাইজড পাইপ দিয়ে আগ্নেয়াস্ত্রধারীর মোকাবিলা করা যায় না। তারপরেই শুনতে পান কিছু পদশব্দ এবং একটু পরেই একটা মোটরসাইকেলের স্টার্ট নেবার আওয়াজ। লোকটা মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। পাড়াটা আবার শুনশান হয়ে যায়। পাশের বাড়িতে আলো জ্বলে ওঠে। বোধ করি পিস্তলের শব্দে সে বাড়ির লোকজনেরও ঘুম ভেঙেছে। অরূপবাবু এবার এগিয়ে এসে দেখেন তার দোরগোড়ায় মরে পড়ে আছে একটা বেগানা লোক। তার পাশে একটা ভোজালি, রক্তমাখা, পরনে ময়লা পায়জামা, ঊর্ধ্বাঙ্গে তাপ্পি মারা একটা হাফ পাঞ্জাবি। লোকটার বোধহয় বুকে লেগেছিল গুলিটা। চিত হয়ে পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে এলাকাটা। প্রতিবেশী সন্তোষবাবু জানালা দিয়ে জিজ্ঞেস করেন, কি হলো বোস সাহেব? শব্দটা কিসের? উনি তাকে নেমে আসতে বলেন। মৃতদেহটাকে ওরা নাড়াচাড়া করেন না, সোজা লালবাজারে ফোন দেন। ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশের জিপে এসে যায় ইন্সপেক্টর কাশেম চৌধুরী। ইতিমধ্যে খবর রটে গেছে। লোকজন জমায়েত হতে শুরু করেছে। মাসুমামু নিখিলকে প্রশ্ন করেন, ডেড বডিটা কোথায়? অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেওয়া হয়েছে। আপনি এসে দেখা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। কেউ শনাক্ত করতে পেরেছে? না, এ পাড়ায় কেউ চেনে না। তবে ওর পকেট থেকে বার হয়েছে একটা ইস্টার্ন রেলওয়ের মান্থলি টিকিট, ফটো সাটা। ওরই মান্থলি। লোকটার নাম অনাথ নস্কর, ঠিকানা জয়নগরের। আরও শোনা গেল ওর পকেটে পাওয়া গেছে কিছু খুচরো টাকা আর ভাঙ্গানি, একটা প্লাস্টিকের চিরুনি, রুমাল আর মান্থলির ভাঁজে একটা ফটোগ্রাফ। নিখিল একে একে জিনিসগুলি বার করে দেখালো। মামু ফটোটা অনেকক্ষণ ধরে দেখে আমাকে দিলেন। ফটোটা একজন বছর 40-এর পুরুষ মানুষের, সাদা কালো প্রিন্ট, হাফ সাইজ। ফটোর লোকটার চোখে চশমা নেই, দাড়ি গোঁফ কামানো। বাস্ট ফটো। উল্টো দিকে বাংলা আঁকাবাঁকা হরফে লেখা অবোধ পাল। নিঃসন্দেহে মৃত ব্যক্তির ফটো নয়। আরও জানা গেল গুলিটা লেগেছে ওর বুকে। সম্ভবত হৃৎপিণ্ড তাতে বিদীর্ণ হয়েছে। গুলি খেয়ে পড়ে যাওয়ার পর বোধহয় মিনিট 2-3-এর মধ্যেই তার মৃত্যু হয়েছে। ক্যামেরাম্যান এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তাদের কাজকর্ম সেরে ইতিপূর্বেই ফিরে গেছে। মামু অ্যাম্বুলেন্সে উঠে গিয়ে মৃতদেহটা দেখে এলেন। আমিও দেখলাম। নিখিলকে বললেন, ফটোটা আপাতত আমার কাছে থাকলে কোনো অসুবিধা আছে? না, নেই। চান তো ওর একটা কপি করে আপনাকে দিতে পারি। মামু বললেন, সেটা বরং আমি করিয়ে নেব। বিকালের মধ্যে অরিজিনালটা তোমাকে ফেরত দেব। এরপর মামু অরূপ বোসের কাছে জানতে চান, আপনার ঘরের ভিতরে কি ওরা ঢুকতে পেরেছিল? কিছু কি খোয়া গেছে? আগে হ্যাঁ, ঢুকেছিল, কিন্তু কিছু নিতে পারেনি। কেউ একজন পিছনের ভাড়া বেয়ে ছাদে উঠেছিল নিশ্চয়ই। সদর দরজা তখন বন্ধ ছিল। মনে হয় ভাড়া বেয়ে ছাদে গিয়ে লোকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আমাকে গৃহবন্দী করে বাইরের ঘরে ঢুকে। আমি লাইট জ্বলা মাত্র ওর সদর দরজার টাওয়ার বোল্ট খুলে পালিয়ে যাই। নিখিল বলে, সম্ভবত ঠিক তখনই অনাথের মুখোমুখি হয়ে পড়ে আর তৎক্ষণাৎ গুলি করে। অরূপবাবু বলেন, অনাথ লোকটাকে তার মানে ভোজালি দিয়ে আঘাত করেনি? সম্ভবত না। ভোজালিটা বোধহয় অনাথের। তাতে যে রক্তের দাগ লেগে আছে সেটা গুলি খাবার পর। মামু আবার জানতে চান, কোনো কিছু কি খোয়া গেছে বাইরের ঘর থেকে? আগে না, আমি এবং আমার স্ত্রী ঘরটা খুব ভালো করে খুঁজে দেখেছি, কিছু খোয়া যায়নি। মামু জানতে চান, বাই এনি চান্স কাল দিনের বেলায় বাইরের ঘরে কি রবীন্দ্রনাথের কোনো মূর্তি ছিল? অরূপবাবু চমকে টেবিলের দিকে তাকান। বলেন, আশ্চর্য, মূর্তিটা গেল কোথায়? মামু মূর্তিটার বিষয়ে সবিস্তারে জেনে নিয়ে বললেন, আমরা চলে গেলেই হয়তো সাংবাদিকেরা আসবে, প্রতিবেশীরাও নানান প্রশ্ন করবে। আপনি কাউকে বলবেন না যে আপনার টেবিলের ওপর থেকে রবীন্দ্রনাথের একটি মূর্তি উধাও হয়ে গেছে। অরূপবাবু অবাক হয়ে বলেন, কেন স্যার? বোঝা গেল খবরের কাগজে ইতিপূর্বে মূর্তি চুরি সম্বন্ধে যা প্রকাশিত হয়েছে তা ওর নজরে পড়েনি। মামু বললেন, কেন বারণ করছি তাও জানতে চাইবেন না। আপনার স্ত্রীকেও জানিয়ে দেবেন মূর্তি চুরি যাবার কথাটা গোপন রাখতে। পিছনের দরজার কাছ থেকে প্রশ্ন হলো,
এটা কি তাহলে সেই আধপাগল লোকটার কাজ? কিন্তু সে জানলো কেমন করে যে আমাদের ঘরে একটা রবীন্দ্রনাথের কাজ ছিল? বোঝা গেল গৃহকর্ত্রী আর কৌতূহল দমন করতে পারেননি। অরূপবাবু স্ত্রীকে প্রশ্ন করেন, কোন আতা পাগলার কাজ বলছো? তিনি জবাব দেবার আগেই বাসুমামু উঠে দাঁড়িয়ে পড়েন। গৃহকর্ত্রীকে বলেন, কর্তাকে ব্যাপারটা বুঝিয়ে দিও মা, অথবা গত কয়েকদিনের পুরনো খবরের কাগজ এনে ওকে দেখিও। আমরা চাই না কথাটা জানাজানি হয়ে যাক। কিন্তু কেন? সেই আধা পাগলা লোকটা যে কাগজ পড়ে মা, সে তো আর বদ্ধ পাগল নয়। ফলে সে সাবধান হয়ে যাবে, তাকে ধরা আরও কঠিন হয়ে যাবে। গৃহকর্ত্রী তার কর্তার দিকে একটা চোরা চাহনি হানলেন। ওরা কর্তাগিন্নি বোধহয় বুঝে উঠতে পারছেন না যে এভাবে ব্যারিস্টার সাহেব বক্রপন্থায় গৃহস্বামীকে বদ্ধ পাগলের পর্যায়ে ফেললেন কিনা। জনান্তিকে আলাপচারির সুযোগ হওয়া মাত্র নিখিল জানতে চায়, বলুন স্যার, এখন আমাদের কি করণীয়? আমি অবশ্য এখনই জয়নগরে খবর পাঠাচ্ছি, অনাথ নস্কর সম্বন্ধে যাবতীয় তথ্য সংগ্রহের ব্যবস্থা করছি। ওর বাড়ির কোনো লোককে এনে ডেড বডিটা প্রথমে শনাক্ত করতে হবে, তারপর পোস্টমর্টেম। সেসব তো মামুলি কাজ। কিন্তু ওর পকেটে যে ফটো পাওয়া গেছে, সেটাই কি রবীন্দ্রারীর ফটো? আপনার কি মনে হয়? মামু বললেন, নিশ্চিত করে বলা যায় না, তবে হলে আমি আশ্চর্য হব না। আমি প্রশ্ন করি, কিন্তু অনাথ নস্কর সেই আধ পাগলার ফটো পকেটে নিয়ে ঘুরবে কেন? মামু বলেন, লোকটা আধা পাগল হতে যাবে কেন? হয়তো সে নিজের পরিকল্পনা মতো একটা ক্রিমিনাল পথে কিছু করবার চেষ্টা করছে। কেন করছে আমরা জানি না, কিন্তু সে আধা পাগলাও নয়, মনোম্যানিয়াক বা ক্লিপ্টোম্যানিয়াকও নয়। অত্যন্ত ধূর্ত একটা লোক। চিন্তা করে দেখো, সে কি করে সন্ধান পাচ্ছে কোথায় কোন কলকাতাবাসীর ঘরে আছে ওই জাতের রবীন্দ্রনাথের বাস্ট। আমি বলি, মামু, আমার প্রশ্নটা ছিল অন্য জাতের। বেশ, মেনে নিলাম লোকটা আধপাগল নয়, কিন্তু অনাথ নস্কর কেন তার নাম লেখা ফটো পকেটে নিয়ে ঘুরবে? মামু বললেন, ঠিক যে কারণে তুমি আমি এখন থেকে সেই ফটোখানা পকেটে নিয়ে ঘুরব, অর্থাৎ মানুষজনকে জিজ্ঞাসা করব, এই লোকটাকে চেনেন, দেখেছেন কখনো, কোথায় থাকে তা বলতে পারেন। তার মানে অনাথ আর সেই লোকটা একসঙ্গে এখানে আসেনি বলতে চান? নিখিল বললে, তা কেমন করে হবে? অনাথ যদি ওকে ফলো করে এসে থাকে, তবে কিভাবে এলো? গভীর রাতে সেই লোকটা এসেছিল মোটর সাইকেলে, তাকে ফলো করে অনাথ এখানে এসে পৌঁছলো কেমন করে? আর তো কোনো পৃথক যানবাহন ওখানে পাওয়া যায়নি তার মৃত্যুর পর। মামু বললেন, অবভিয়াসলি ও এসেছিল একাই। অবভিয়াসলি ও এসেছিল একই জানে, মোটর সাইকেলের পিছনে সওয়ার হয়ে। তার মানে ও ছিল সেই অজ্ঞাত লোকটার সহকারী, সঙ্গী। তাই যদি হবে, তাহলে তাকে এভাবে লোকটা গুলি করে মারবে কেন? দ্যাটস $1,000,000 কোশ্চেন। বাসুমামুর এই এক দোষ, অর্ধেক কথা পেটের মধ্যে রেখে দেন, খোলাখুলি আলোচনা করতে চান না, যতক্ষণ না উনি নিজে সমাধানটা খুঁজে পান। আমি বরাবর দেখেছি এটা। সমস্ত কৃতিত্বটা একা দাবি করার একটা প্রেরণা ওর মজ্জাগত। সন্ধ্যাবেলা নিখিল এলো। ইতিমধ্যে জয়নগর থানা থেকে সব খবর জোগাড় হয়েছে। অনাথ নস্কর একাই থাকত। সে পেশায় ছিল রেলওয়ে ভেন্ডার, তরিতরকারি এবং বেআইনি চালের বস্তা নিয়ে আসত শিয়ালদায়। বিয়ে থা করেনি, তবে একটি স্ত্রীলোক ছিল তার সংসারে। বছরখানেক আগে সে অন্য একজনের সঙ্গে ভেগে পড়েছে। আর ছিল এক অবিবাহিত বোন, সেও মাস 6 আগে মারা যায়। ওদের ভাই বোনের দুজনেরই ছিল কিছু ক্রিমিনাল রেকর্ডস। মামু জানতে চান, স্মাগলিং? না স্যার, একটা চুরির কেসে ভাই বোন দুজনেই মাস 3 করে হাজতবাস করে যায়। চোরাই মাল উদ্ধার করা যায়নি। ওদের বিরুদ্ধে চুরির কেসও প্রমাণিত হয়নি, ফলে দুজনেই ছাড়া পেয়ে যায়। লোকাল পুলিশের ধারণা ওরা ভাই বোন দুজনেই নির্দোষ। এই ধারণাটা পুলিশের হলো কেন? আর চুরিটা কোথায় হয়েছিল?
কি চুরি? চুরিটা হয়েছিল কলকাতায় হোটেল হিন্দুস্তানে, একটা অত্যন্ত দামি হীরের আংটি। দিল্লির বিজনেস ম্যাগনেটের পুত্র সস্ত্রীক এসে উঠেছিলেন হোটেল হিন্দুস্তানে, মিস্টার অ্যান্ড মিসেস জৈন। জৈন সাহেবের জবানবন্দি অনুসারে তিনি হোটেলের স্নানঘরে আংটিটা খুলে স্নান করেছিলেন, তারপর সেটা আঙুলে পরতে ভুলে যান। সস্ত্রীক তারা কোথায় যেন বেরিয়ে যান। দুপুরে হঠাৎ মিস্টার জৈনের খেয়াল হয় আংটিটা হাতে নেই। হোটেলে ফোন করে বলেন ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরটা খুলে আংটিটা সেফ কাস্টডিতে রাখতে। মজার কথা, হোটেলের বক্তব্য যে স্নানঘরে আংটিটা ছিল না। কিন্তু এক্ষেত্রে অনাথ নস্কর কিভাবে জড়িয়ে পড়ল? অনাথের বোন গীতা নস্কর ছিল মিসেস জৈনের নোকরানি। দিল্লিতে অনেক দিন ছিল সে, কোনোদিন কিছু চুরি চামারি করেনি। জৈন দম্পতি সেই নকরানিকে নিয়েই কলকাতায় এসেছিলেন। হোটেলের মেড সার্ভেন্ট কোয়ার্টার্সে সে ছিল। ঘটনার দিন সকালে সে ওই ঘরে এসেছে। মেম সাহেবের ছাড়া জামাকাপড় লন্ড্রিতে পাঠিয়েছে। স্নানান্তে মেম সাহেবকে প্রসাধনেও সাহায্য করেছে। তারপর কর্তাগিন্নি হোটেলের গাড়ি নিয়ে বের হওয়ার পর সে নিজের ঘরে ফিরে যায়। পুলিশের ধারণা হয়েছিল সে বাথরুমের হীরের আংটিটা দেখতে পায় এবং সরিয়ে ফেলে। তারপর তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বামাল পাচার করে। হীরেটার দাম 2 লাখ টাকার উপর। আমি জানতে চাই, এটা তো হতেই পারে, তাহলে পুলিশের কেন ধারণা হলো যে ওরা ভাই বোনে মিলে চুরিটা করেনি, ওরা নির্দোষ? প্রথম কথা, গীতার রেকর্ডটা খুব ভালো। মিসেস জৈন তার তরফে সাক্ষী দিয়েছিলেন। ইতিপূর্বে কখনো সে কিছু সরায়নি। দ্বিতীয় কথা, হঠাৎ সে কিভাবে তার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারে? তৃতীয় কথা, ওরা জামিনে খালাস পাওয়ার পর দীর্ঘ 2 বছরে ওদের জীবনযাত্রার মানটা বদলাল না কেন? মামু জানতে চাইলেন চুরিটা ঠিক কবে হয়েছিল, এক্স্যাক্ট ডেট। নিখিল স্বীকার করল সেটা তার জানা নেই। এই তথ্যটা সে খোঁজ করে জানেনি। বর্তমান কেসের সঙ্গে তার প্রাসঙ্গিকতা আছে বলে ওর মনে হয়নি। মামু মাথা নাড়লেন। ঘরময় বার কতক পাইচারি করে বললেন, হোটেল হিন্দুস্তানকে ধরো তো টেলিফোনে। এসব কাজ মামির। তিনি ডাইরেক্টরি হাতিয়ে তৎক্ষণাৎ ফোন করলেন। রিসেপশনে রিডিংটন হতেই কর্ডলেস ফোনটা বাড়িয়ে ধরলেন মামুর দিকে। ওর প্রান্তে সাড়া দিতেই মামু আত্মপরিচয় দিয়ে ইংরেজিতে বললেন, প্রতুলকে একটু দাও তো মা। প্রতুল দত্ত, মানে তোমার হাউস ডিটেকটিভ। যোগাযোগ হলো। মামু জানতে চাইলেন তার জিজ্ঞাসাটা এবং তথ্যটা সংগ্রহ করে প্রতুল দত্তকে ধন্যবাদ জানালেন। নিখিল জানতে চায়, সমাধানের পথের কোন ইঙ্গিত পেলেন স্যার? মামু বললেন, কিঞ্চিত, একটা ক্ষীণ আলোর আভাস। কাল সরপুরিয়া খাবার পর বলতে পারবো যেটা আন্দাজ করেছি সেটা ঠিক কিনা। মামিমা বললেন, সরপুরিয়া? সরপুরিয়া কোথায় পাবে? ন্যাচারালি কৃষ্ণনগরে। তবে চিন্তা করো না, 1 প্যাকেট তোমাদের জন্যেও নিয়ে আসবো। দিদিভাই জীবনে সরপুরিয়া খায়নি। আমি জানতে চাই, হঠাৎ কৃষ্ণনগরে কেন? ওই যে বললাম, সরপুরিয়া খেতে। তুমি যদি মোয়া খেতে চাও তাহলে অনাথ নস্করের জয়নগরে যেতে পারো। আমি বাবুর সরপুরিয়ার দলে। নিখিল বলে, আপনি কি শিল্পী কার্তিক পালের সঙ্গে দেখা করতে চান স্যার? এক্স্যাক্টলি। তাহলে পুলিশের গাড়িতে যান না। পাগল, কৌশিক যদি সরপুরিয়ার সপক্ষে ভোট না দেয় তাহলে লক্ষ্মী ট্রাভেল এজেন্সির ভাড়া করা গাড়ি নিয়েই যাব। পুলিশের গাড়িতে যাব কোন দুঃখে? মামলা শুরু হলে আমি তো প্রসিকিউশনের বিপক্ষে। আমি বলি, ঠিক আছে, আমি ড্রাইভ করে নিয়ে যাব। কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে ভাড়া করার দরকার নেই। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। জিজ্ঞেস করি, রিভলভারটা কি সঙ্গে নিতে হবে? মামু বললেন, কি দরকার? ওটা আলমারিতেই বন্ধ থাক না। পথে ঘাটে ডাকাত বা অ্যান্টি সোশ্যালের পাল্লায় পড়লে তাকে বরং একটা প্রচণ্ড ধমক দিয়ে দিও। তুই জানিস না রাস্কেল, আমার শোবার ঘরে আলমারিতে একটা লোডেড রিভলভার থাকে। এখনই নিয়ে এসে দেখে দেব। দুম পটাশ। মিঠু আমার 3 বছরের মেয়ে। খিলখিলিয়ে হেসে ওঠে। দুম পটাশ। কার্তিক পাল কৃষ্ণনগরের একজন স্বনামধন্য শিল্পী।
শহরের উপকণ্ঠে ঘূর্ণিতে তার আস্তানাটা খুঁজে নিতে আমাদের কোনো বেগ পেতে হলো না। তেমাথার মোড়ে তার দোকান কাম স্টুডিও কাম ভদ্রাসন। গাড়ি থেকে নামতেই একটি 20-22 ছেলে এগিয়ে এসে বললে, আসুন স্যার, এইদিকে। মামু বললেন, হ্যাঁ, দোকান তো দেখবই, কিছু কিনেও নিয়ে যাব, কিন্তু আমরা এসেছি শিল্পী কার্তিক পালের সঙ্গে দেখা করতে। তিনি কি আছেন? আগে হ্যাঁ, আছেন, দোতলায়। কি বলবো তাকে? কে এসেছেন? ওয়ালেট খুলে মামু নিক কথায় একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন। একটু পরেই নেমে এলেন শিল্পী স্বয়ং। পরনের ধুতি, গায়ে ফতুয়া, পায়ে বিদ্যাসাগরী তালপাতার চটি। বয়স প্রায় মামুর সমান, 80-র এপাশ ওপাশ। দীর্ঘদেহী নন, কিন্তু সৌম্য দর্শন। যুক্ত করে নমস্কার করে বললেন, কি সৌভাগ্য আমার! আসুন ব্যারিস্টার সাহেব, আপনার কীর্তি কাহিনীর কথা কাটা সিরিজের কল্যাণে আমার অজানা নয়। আসুন, আমরা এ ঘরে এসে বসি। একতলার বৈঠকখানায় আমরা 3 জনে বসলাম। উনি জানতে চাইলেন, কলকাতা থেকে সোজা গাড়িতে আসছেন বলে মনে হচ্ছে। কৃষ্ণনগরে উঠেছেন কোথায়? মামু বললেন, কোথাও উঠব না, অত্যন্ত জরুরি কয়েকটা তথ্য সংগ্রহ করতে এসেছি আপনার কাছে। সংবাদ সংগ্রহ হয়ে গেলে আবার সরাসরি কলকাতায় ফিরে যাব, আজ রাত্রেই। উনি বললেন, আপনি ক্রিমিনাল লয়ার, আমাদের পাগলা চণ্ডীর শঙ্কর দাসের মতো, মানে শঙ্কর দাস ব্যানার্জির কথা বলছি। তা আমার মতো মাটির মানুষ কিভাবে আপনাকে সাহায্য করবে? আমি ব্যঙ্গ করে বলি, আপনি বুঝি মাটির মানুষ? নই, মার্বেল ব্রোঞ্জ প্লাস্টার অফ প্যারিস নিয়েও আমাকে কাজ করতে হয়, কিন্তু মূলত আমি তো মৃৎশিল্পী। বাপ পিতামহর কাছ থেকে দেশের মাটি ঘাটতেই তো শিখেছি শুধু। মামু বলেন, কথায় ওর সঙ্গে পেরে উঠবে না কৌশিক। উনি নির্ভেজাল কৃষ্ণনগরিয়ান, গোপাল ভাঁড়ের ঐতিহ্য ওর রক্তে। শিল্পীর প্রতিবাদ করেন, শুধু গোপাল ভাঁড় কেন বলছেন ব্যারিস্টার সাহেব? কেন নয় দ্বিজেন্দ্রলাল, দিলীপ, রায়, প্রমোদ, চৌধুরী, বিজয়লাল, অমেয় সান্যাল? এই যে 80 বছর কেষ্টনগরের মাটি কামড়ে পড়ে আছি, তাতে তাদের কিছু আশীর্বাদ কি পাইনি? মামু বললেন, ঠিক আছে ভাই, কৃষ্ণনগরিয়ানের সঙ্গে কথার দরজা কবিগানে আমি যাব না। কেন এসেছি এবার কি সেই প্রসঙ্গে আসব? কার্তিক বলেন, আমি জানি আপনি সত্যাশ্রয়ী, সত্যমেব জয়তে নানৃতম মন্ত্রে দীক্ষা নিয়েছেন। আমি সর্বতোভাবে আপনাকে সাহায্য করব, তথ্য সরবরাহ করে, কিন্তু একটি বিশেষ শর্তে। শর্ত? কি শর্ত বলুন? সংবাদ সংগ্রহ করে এই অধমের ভদ্রাসনে 2টি বিদুরের খুঁত গ্রহণ করতে হবে। হোটেলে মধ্যাহ্ন ভোজন নামঞ্জুর। আপনি স্বীকৃত? মামু বললেন, নিমন্ত্রণ গ্রহণ করতে পারি এই শর্তে। আজ্ঞা হোক। বিদুরের খুঁত যেন সত্যই তাই হয়, অর্থাৎ আমার মতো বৃদ্ধ স্বল্পাহারীর পক্ষে। তবে পাতের এক প্রান্তে যেন কৃষ্ণনগরের সেই বেনে বউয়ের সোনালি ঝলকটা থাকে। সরপুরিয়া। হো হো করে হেসে উঠলেন শিল্পী। বিস্তারিত কথা হলো। মামু উঠে গিয়ে ওর টেবিল থেকে একটি বিশেষ রবীন্দ্র মূর্তি নিয়ে এসে বললেন, এমন মূর্তি আপনাদের দোকানে কতগুলি আছে? সঠিক জবাব দিতে হলে খাতাপত্র দেখতে হবে, তবে হলপ নিয়ে কাঠগড়ায় যখন উঠে দাঁড়ায়নি, তখন আন্দাজে বলতে পারি 20-50টা। এই মাপের, এই মডেলের মূর্তি এ পর্যন্ত আন্দাজ কত বেচেছেন? মাটির মূর্তি নয়, প্লাস্টার অফ প্যারিসের। তা 1000-এর ওপর, শুধুমাত্র 1961-তে, মানে শুধু রবীন্দ্র জন্ম শতবর্ষেই 500-র ওপর। কেন বলুন তো? মামু সে প্রশ্নের জবাব না দিয়ে আবার প্রশ্ন করেন, কি দামে সেগুলি বিক্রি হয়? কার্তিক পাল বলেন, আমি ঠিক জানি না, এরা বলতে পারে। শম্ভু? সেই ছেলেটি এগিয়ে এলো।
শিল্পীর প্রশ্নের জবাবে বললে, 30 টাকা করে। মামু বলেন, কিন্তু নিউ মার্কেটে তো এটার দাম 45। কার্তিক বলেন, তা তো হবেই। নিউ ক্যাসল আর লন্ডনে কি কয়লার এক দর? দেখুন না, আপনার কাটা সিরিজের 100 টাকা দামের বই বইমেলা প্রাঙ্গণে বিক্রি হয় 90 টাকায়, দেশ পাবলিশিংয়ের কাউন্টারে 80 টাকায়, আবার দেশ পাবলিশিং রিটেলারকে বেচে 70 টাকায়। কি মিস্টার মিত্র, ঠিক বলিনি? আমাকে জবাব দিতে হলো না। তার আগেই মামু বললেন, শম্ভু, তুমি বাবা একটা ঝুড়িতে হাফ এ ডজন ওই মাপের মূর্তি আমাকে প্যাক করে দাও তো। মাটির নয়, প্লাস্টার অফ প্যারিসের। এই নাও 180 টাকা। শম্ভু বললে, দিচ্ছি, কিন্তু 6টা একসঙ্গে নিলে পাইকারি দাম পড়বে 25 টাকা করে। আপনি 150 টাকা দেবেন আমাকে। শম্ভু ঘর ছেড়ে নিষ্ক্রান্ত হলে মামু পকেট থেকে সেই ফটোখানা বার করে কার্তিকবাবুকে দেখালেন। জানতে চাইলেন, এই ফটোখানা দেখুন তো, এই লোকটাকে কি চিনতে পারেন? শিল্পী চশমাটা বদলালেন। তার চশমা বাইফোকাল নয়। ফতুয়ার পকেট থেকে রিডিং গ্লাস বার করে নাকে চড়ালেন। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। বললেন, আগে হ্যাঁ, বদমাশটাকে চিনি। আমার এখানে মূর্তি গড়ার কাজ শিখত বছর 3-4 আগে। তারপর কি একটা অপরাধে ওকে পুলিশে ধরে আমারই এই স্টুডিও থেকে। বিচারে ওর সাজা হয়ে যায়, সশ্রম কারাদণ্ড। তাও প্রায় বছর 2 আগে। এর ফটো কোথায় পেলেন? মামু সে প্রশ্নের জবাব না দিয়ে বললেন, কি নাম লোকটার? অবোধ পাল। অবোধ না অবোধ? লোকটা কি বিহারি অথবা উত্তরপ্রদেশের? না তো, খাঁটি বাঙালি, বাড়ি কলকাতায়। ওর বাপের একটা কারখানা আছে পাটুয়াটোলায়। কলকাতা শহরে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা বানানো হয়। বাপের কাছেই কাজ শিখেছিল, মৃৎশিল্প। আমার কাছে ব্রোঞ্জের আর প্লাস্টার অফ প্যারিসের প্রযুক্তি শিখতে আসে। প্রায় বছরখানেক ছিল, বেশ শিখছিল। তারপর ওর কি যে দুর্মতি হলো, তা অবোধকে বিহারি বলে কেন মনে হলো আপনার? মামু বললেন, বুধ মানে পণ্ডিত, জ্ঞানী, ফলে অবোধ মানে মূর্খ। তেমনি অবোধ মানেও নির্বোধ। এমন নাম কে রাখবে ছেলের? কার্তিক বলেন, তা হিন্দিতে কি অবোধ মানে পণ্ডিত? না, হিন্দিতে এর উচ্চারণ অয়োধ, মানে অযোধ্যা বিহারীর সংক্ষিপ্ত রূপ। কৃষ্ণের ডাকনাম যেমন বাংলায় কানু, জগন্নাথের যোগু। তাই ভাবছিলাম ওর নামটা আওধ বিহারী বা অযোধ্যা বিহারী নয় তো। আমি বলি, পাল কিন্তু একটা খাঁটি বাঙালি পদবী। মামু সে কথায় গুরুত্ব না দিয়ে বলেন, অবোধের বিরুদ্ধে চার্জটা কি ছিল? কতদিনের সাজা হয়? শুনেছি কার সঙ্গে ঝগড়া মারামারি করতে করতে ছুরি মেরে বসে। লোকটা মারা যায়নি, কিন্তু মারাত্মকভাবে জখম হয়। মাস 2 হাসপাতালে ছিল। রাহাজানির কেসে 1.5-2 বছরের জন্য মেয়াদ হয়ে যায়। এখানকার থানায় বিস্তারিত জানতে পারবেন। সে কি সম্প্রতি ছাড়া পেয়েছে? তা তো জানি না। হঠাৎ নেপথ্য থেকে যেন দৈববাণী হলো, আগে হ্যাঁ, অবদ্যা ছাড়া পেয়ে গেছে। দিন 15 আগে একবার গর্নিতে এসেছিল, আমার সঙ্গে লুকিয়ে দেখাও করে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই কাটা সিরিজের অন্যান্য অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেই গল্পগুলো শোনেননি, প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে দেয়া আছে। আশা করি সময় করে শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই গল্পের নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।